ডায়াবেটিস নিয়ে তো আমরা অনেক কথাবার্তা শুনলাম। আমরা ডায়াবেটিস কি সেসব নিয়েও জেনেছি, বেসিক জিনিসগুলো কি কি চিকিৎসা সবকিছুই জেনেছি, ডায়াবেটিসের জটিলতা। কিন্তু আমরা আমাদের প্রত্যেকদিন জীবনের যে জীবনশৈলী, সেটা ডায়াবেটিসকে কিভাবে প্রভাবিত করে সে ব্যাপারে আমরা কি জেনেছি? বা আমাদের কি কত স্বচ্ছ ধারণা আছে? বা কি আমরা রেগুলার করলে আমাদের ডায়াবেটিস ভালো নিয়ন্ত্রণে থাকবে? কোন কোন ব্যাপারগুলো ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার জন্য দায়ী, সেসব ব্যাপারেও তো আমাদের সম্মুখ একটা ধারণা থাকতে হবে। না হলে আমার ডায়াবেটিস থাকবে, ডায়াবেটিসের ওষুধ খাবো, ডায়াবেটিসের খাবার যা যা ডাক্তারবাবু খেতে বলেছেন সেগুলো খাবো, অথচ ডায়াবেটিস নাও কন্ট্রোল হতে পারে। সেই ব্যাপারে আজকে আমার আলোচনা, যে ডায়াবেটিস এবং আমাদের জীবনশৈলী। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান, আমি ডায়াবেটিস পেশেন্টের চিকিৎসা করে থাকি। আমাদের আজকের আলোচনা হচ্ছে ডেইলি লাইফস্টাইল কিভাবে একজন পেশেন্টের বা একজন ডায়াবেটিক পেশেন্টের লাইফকে অ্যাফেক্ট করতে পারে এবং তার ব্লাড সুগারকে অ্যাফেক্ট করতে পারে। ডায়াবেটিস তো একটা রোগ, একটা ক্রনিক অসুখ, যে অসুখটা থাকলে সেটা থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। সুতরাং ডায়াবেটিস থাকলে আমাদের ফার্স্ট টার্গেট হয় যে কি করে আমাদের সুগার লেভেলটাকে রেঞ্জের মধ্যে রাখবো। তার জন্য আমাদের খাবার চেঞ্জ করি, আমরা এক্সারসাইজ করি, আমাদের জীবনশৈলীর পরিবর্তন করি, আমাদের ওষুধ চেঞ্জ করি, আমরা ডাক্তারবাবুর কাছে যাই, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাই। কিন্তু আমাদের প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে আমাদের সুগারটা কিভাবে আমরা রেঞ্জের মধ্যে রাখি। তো অনেকগুলো ফ্যাক্টর বা অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের ডায়াবেটিসকে রেঞ্জের মধ্যে রাখতে সাহায্য করে। তার মধ্যে ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে ফুড বা খাবার। শুধুই কি চিনি গুড় মিষ্টি খাবেন না, মাটির নিচে শাকসবজি খাবেন না, দুপুরে ভাত রাত্রে রুটি, ফলের মধ্যে পেয়ারা শশা, এইটাই কি ডায়াবেটিসের খাবারের হিসেব? ধরে নিন একজন চিনি গুড় মিষ্টি মধু চারটেই খান না, তাকে আপনি বলেছেন বাঁধাকপি শাকসবজি ফলমূল খেতে, কিন্তু সে যদি এতটা 2 গামলা শাকসবজি ফলমূল খেয়ে নেয়, তাহলে তো তার সুগার বেড়ে যাবে, কারণ ওগুলো থেকেও তো গ্লুকোজ শরীরের মধ্যে আসবে। যদিও কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা, কিন্তু তাও তো গ্লুকোজ আছে। সুতরাং কি খাবার খাবেন, কি খাবেন না, সেই ব্যাপারে যেমন ধারণা থাকতে হবে, তেমনি প্রপার একটা নলেজ থাকতে হবে কতটা খাবো। আমি অনেকজন পেশেন্টকে জানি যাদের ডায়াবেটিস আছে, তারা সপ্তাহে একটা দুটো করে মিষ্টি খান, কিন্তু তারা স্বীকার করেন আমি মিষ্টি খাই, কিন্তু যখনই তারা ব্লাড সুগার আমার কাছে নিয়ে আসে টেস্ট, দেখি একদম দারুণ সুগার লেভেল আছে। আসলে তারা যেদিন মিষ্টি খান সেদিন অন্যান্য খাবারগুলো ওইভাবেই খান যাতে সুগার বেড়ে না যায়, এবং যেদিন তারা মিষ্টি খান বা শর্করা জাতীয় বা রিফাইন্ড কার্বোহাইড্রেট বা প্রক্রিয়াজাত খাবার খান সেদিন তারা একটু এক্সারসাইজ করে নেন। সো তারা বুঝে গেছেন যে ব্যাপারটা কিভাবে কন্ট্রোল করতে হবে, কি করে আমার ব্লাড সুগার রিপোর্ট আর ডাক্তারবাবুকে ধোকা দিতে হবে। ধোকা দিতে হবে মানে এটা একটা পজিটিভ রেসপন্স, এটা পজিটিভ সেন্সে আপনি নিন, যে কিভাবে আপনার সুগারটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন, যেটা আপনার বডি বুঝতে পারবে না যে আপনার বডির উপর অনিয়ম করা হয়েছে। এটাই ইম্পর্টেন্ট, এইটাই নিয়ে আজকে আমাদের এই আলোচনা, যে কিভাবে আমরা থাকলে আমাদের সুগার কন্ট্রোলে থাকবে। খাবার ব্যাপারে বলতে গিয়ে আমাদের বলতেই হয় যে আমরা কি কি খাবার খাবো। আমরা বলি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খান, প্লেট মেথডে খাবার খেতে বলি। সে প্লেট মেথডে কি, একটা প্লেট 9 ইঞ্চ প্লেট, তাকে হাফ যদি আমরা নন স্টার্চি কার্বোহাইড্রেটে ভরি, বাকি হাফের অর্ধেক মানে 25% মানে লিন মিট বা লিন প্রোটিন নিই যদি, আর বাকি হাফের মধ্যে আপনার ফ্রুটস আর হোল গ্রেন কিছু নিলেন, তাহলে এটা একটা প্লেট মেথডে কার্বোহাইড্রেট কাউন্টিং করতে পারে। আর একটা নর্মাল কার্বোহাইড্রেট কাউন্টিং, যেটা কতটা গ্রাম খাবারের মধ্যে কতটা কার্বোহাইড্রেট আছে, এটা খুব কঠিন ব্যাপার। প্রত্যেকদিন আপনি খাবার প্লেট নিয়ে বসে মোবাইল ফোনে হিসেব করে খেতে খেতে 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে যাবে, সেটা তো আপনি খাবার খেতে পারবেন না। তার প্লেট মেথডটা ভালো, বা চোখের আন্দাজে আমি কতটা খাবো, আমি খাবারটা দেখলাম আমার প্লেটের মধ্যে একটা মোটামুটি খাবার আছে, কিন্তু আমি যখনই দেখে বুঝছি না এই খাবারটা বেশি, তখনই আমাদের একটু সচেতন হয়ে যেতে হবে, খাবারটা কম খেতে হবে। কার্বোহাইড্রেট কাউন্টিং বা এই কার্বোহাইড্রেট কতটা খাচ্ছি কেন ইম্পর্টেন্ট জানেন? আমরা যদি বেশি কার্বোহাইড্রেট খেয়ে নিই সুগার স্পাইক হবে, তো তার জন্য সুগার আনকন্ট্রোলড হয়ে যাবে। প্লাস আমরা কতটা কার্বোহাইড্রেট খাচ্ছি তার উপর ওষুধের ডোজও নির্ভর করে, বিশেষ করে ইনসুলিন। আমি যদি কোনোদিন বেশি খাবার খাই, আমি যদি ইনসুলিনের ডোজটা না বাড়াই, তাহলে তো আমার সুগার কন্ট্রোল হবে না। আপনি মনে করুন 100 কার্বোহাইড্রেট খেলে 50 ইনসুলিন নিতেন, এক্সাম্পল দিচ্ছি। আপনি যদি 150 কার্বোহাইড্রেট খান, তাহলে কি 50 ইনসুলিন নিলে সেটা নিউট্রালাইজড হবে? হবে না, বেশি ইনসুলিন নিতে হবে। এটা একটা খুব সিম্পল এরিথমেটিক আর কি, পাটিগণিতের অঙ্কের হিসাব। আমরা যখন কার্বোহাইড্রেট খাই
তখন সেই কার্বোহাইড্রেটটা শরীরের মধ্যে আমাদের অন্ত্রের মধ্যে যায়, হজম হয়, নিয়ে গ্লুকোজে তৈরি হয়, গ্লুকোজ অ্যাবজর্পশন হয়ে গ্লুকোজ লেভেল বাড়ে, তখন আমরা শরীর বোঝে যে হ্যাঁ শরীরের মধ্যে গ্লুকোজ এসছে, প্যানক্রিয়াস সেখান থেকে ইনসুলিন বার করে ওটাকে গ্লুকোজটাকে কোষের মধ্যে ঢোকায়, যেখান থেকে এনার্জি প্রোডাকশন হয়। এখন যদি রিফাইন কার্বোহাইড্রেট আর সিম্পল সুগার খেয়ে নিলাম, একটা পেস্ট্রি খেয়ে নিলাম, এত বড় একটা পেস্ট্রি খেয়ে নিয়েছি, পেস্ট্রি খেয়ে তারপরে এত বড় গ্লাসে কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম, আপনি ভাবলেন ধুস কিছুই তো খেলাম না, এইটুকু তরল জিনিস খেলাম আর একটা এইটুকু খাবার খেলাম, তাতে কি হবে? দেখা গেছে যে একটা পেস্ট্রির সাইজ যা আর একটা কোল্ড ড্রিঙ্ক খেয়েছেন, মানে আপনি দুদিনের খাবার খেয়ে নিয়েছেন, ওর মধ্যে যা ক্যালোরি আছে, তাহলে আপনার কেন সুগার বাড়বে না? এবং ইনস্ট্যান্ট ওর সিম্পল সুগার, তো সিম্পল কার্বোহাইড্রেট, রিফাইন্ড কার্বোহাইড্রেট বলি, খুব দ্রুত ব্লাড সুগারের স্পাইক হবে, ব্লাড সুগারে যত স্পাইক হবে তত আপনার অর্গান ড্যামেজ হবে। তাহলে সুগারকে একটা রেঞ্জের মধ্যে রেখে দিতে হয়, ওই রেঞ্জের মধ্যে সুগার ওঠানামা করলে ভালো, যেটাকে গ্লাইসেমিক ভ্যারিয়েবিলিটি বলি। সুতরাং এর বাইরে গেলেও যেমন খারাপ, নিচে পড়ে গেলে সুগার তো খারাপ, সেটা হাইপোগ্লাইসিমিয়ার লক্ষণ হতে পারে, শরীর অসুস্থতা বোধের লক্ষণ হতে পারে। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে কি খাবার খাচ্ছে এবং কতটা খাচ্ছি। মাইন্ডফুল পোর্শন সাইজ, মানে কতটা কি খাবার খাবো। যদি প্রোটিন খাই, ডেক অফ কার্ডস বলে, মানে একটা যে তাস খেলি, তাসের যে কার্ডের বক্স তার মতো সাইজের প্রোটিন খেতে হবে। যদি চিজ খাই 6টা আঙুরের মতো খেতে হবে। আর যদি আমরা রিফাইন কার্বোহাইড্রেট খাই, পাস্তা বা পিৎজা যদি খাই, তাহলে ফিস্ট সাইজ হতে হবে, মুঠোর সাইজের মতো। তাহলে বলা হয় যে আইডিয়াল আপনি খাবার খেলেন ডায়াবেটিসে, দ্যাট মাচ অফ ফুড ইজ অ্যাপ্রুভড, এই পরিমাণ খাবার আপনি খেতে পারেন। এবার আপনার চোখ, মন, জিভ সব তো এক সরল রেখায় চলে না। কোথাও গিয়ে পাস্তা পেলেন, 4 হাতা পাস্তা, 3টে পেস্ট্রি, তারপরে 2 গ্লাস কোল্ড ড্রিঙ্ক ঢকঢক করে খেয়ে নিলেন, 400 সুগার হয়ে গেল। ব্যাপারটা তা নয় কিন্তু। আপনি খাবারটা এতটাই খাবেন, আপনাকে মাথার মধ্যে রাখতে হবে আপনি ডায়াবেটিক, আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল হতে পারে, ডায়াবেটিস আনকন্ট্রোল হলে আপনার জটিলতা হতে পারে, সবটা মাথায় রেখেই খেতে হবে। এবার আমাকে বলে, এত বিয়ে বাড়িতে একদিন গেছি, সব ভুলে খেলে হয় না? বাঙালিদের বছরে 30টা বিয়ে, 48টা পার্বণ, আর ঘরের মধ্যে অতিথি আসে আরো 15 দিন, আর আপনার বাড়িতে আনন্দ উৎসব হয় আরো 30 দিনের মতো। সুতরাং 1 বছরের মধ্যে 4 মাস আপনার আনন্দের দিন। সুগার খেয়ে সুগার বেড়ে গিয়ে আপনার অর্গান ড্যামেজ হয়ে যাবে। সুতরাং আনন্দ একটু কমিয়ে রাখাই ভালো, বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে। অন্যভাবে আনন্দ করুন না। আপনি আপনি একদিন খুব আনন্দিত হলেন, নিয়ে 4 পাক দৌড়ে চলে এলেন, এটা এইভাবে আনন্দও তো আপনি সেলিব্রেট করতে পারেন, যেটা আপনার শরীরে কাজে লাগবে। সুতরাং বেশি খেয়ে আনন্দিত হয়ে অ্যালকোহল খেয়ে, যদিও আমি বলছি না যে অ্যালকোহল খাওয়াটা অ্যাপ্রুভড করছি না, অ্যালকোহল খাওয়াটা শরীরের জন্য সবসময় খারাপ, কিন্তু এমনভাবে আনন্দটা করবেন না যেটা আপনার শরীরকে খারাপ দিকে নিয়ে যায়, খারাপভাবে চালনা করতে পারে। এর পরের পয়েন্ট হচ্ছে আপনার খাবার এবং ওষুধকে ব্যালেন্স করতে হবে। মনে করুন আপনি এক ধরনের সুগারের ওষুধ আছে, যেটা সালফোনিলুরিয়া বলে। এই গ্রুপের ওষুধ হচ্ছে আমাদের ইনসুলিন শরীর থেকে এক্সট্রা বার করে সুগার কন্ট্রোল করে। সুতরাং এই গ্রুপের ওষুধে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। আপনি ওই গ্রুপের ওষুধ খান, অথচ খাবার কোনোদিন ইচ্ছা হলো না, খেলেন না, মন খারাপ, খাবার খেলেন না, তাহলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। তাহলে এমন সুগারের ওষুধ আপনার ডাক্তারবাবুকে আপনি দিতে অনুরোধ করবেন যে এই সুগারের ওষুধে আপনার হাইপোগ্লাইসেমিয়ার চান্স কম। অথবা কেউ যদি ইনসুলিন নেন, তাহলে একটা মনে করুন আপনার শরীর ভালো লাগছে না, কম খাবেন, তাহলে ইনসুলিনের ডোজ কমিয়ে দিতে হবে। মানে আপনি খাবারও কম খেলেন, ইনসুলিন একই ডোজে নিলেন, তাহলে সুগার ফল করে যাবে। সুতরাং ব্যালেন্স করতে হবে ওষুধ এবং খাবারের, যাতে হাইপোগ্লাইসিমিয়া না হয়, মানে সুগার ফল যাতে না করে, হাইপারগ্লাইসিমিয়াও যাতে না হয়, যাতে সুগার বেড়েও না যায়। একটা ব্যালেন্সের মধ্যে থাকতে হবে। সুগারের ড্রিঙ্ক আপনাকে অ্যাভয়েড করতে বলি। কিছু কিছু জুস পাওয়া যায় বাজারে যেগুলোর মধ্যে চিনি মেশানো থাকে, সেগুলো অ্যাভয়েড করতে বলি। কোল্ড ড্রিঙ্ক চিনি মেশানো থাকে, অ্যাভয়েড করতে বলি। কিছু সোডাতে চিনি মেশানো থাকে, অ্যাভয়েড করতে বলি। কারণ বাড়িতে গেলেন, 1 গ্লাস জলে একটু কিছু দিয়ে, তার মধ্যে লেবু চিপে, তার মধ্যে 6 চামচ চিনি গুলে দিয়ে দিল, ওগুলো কিছুই খাচ্ছেন না, তো এই শরবতটা খেয়ে নিন। আপনি জানবেন যে চোখের সামনে বিষ আসছে, এই শরবতটা খাবেন, সুগার 50-60 ইমিডিয়েটলি বেড়ে যাবে। অ্যাভয়েড করতে হবে, লোককে না বলতে হবে যে না, এই জিনিসটা আমার ডায়াবেটিস আছে, আমি খাবো না, আমার ডাক্তার না করেছে। অনেকে জোর করে, আরে একদিন মিষ্টি খেলে কিছু হবে না, কারো বাড়িতে গেলে বলবে। তো বছরে তো 20 দিন লোকের বাড়িতে যাবেন, তাহলে 20টা এরকম লোকের বাড়ি থেকে 20-25টা মিষ্টি খেয়ে নেবেন। মিষ্টি খাওয়াটা খারাপ বলছি না, কিন্তু হিসেব নিকেশ করে খেতে হবে। ওই যে ব্যালেন্স বিটুইন মেডিসিন, এক্সারসাইজ, ডায়েট অ্যান্ড ইউর সুগার লেভেল, এটা খুব ইম্পর্টেন্ট। কতটা আপনার সুগার লেভেল আছে, খাবার, এক্সারসাইজ, ওষুধ সবটা ব্যালেন্স করে চলতে হবে। তো আনকন্ট্রোল খেয়ে খুশিতে 10টা 12টা রসগোল্লা খেয়ে
গ্রামে শোনা যায় যে গ্রামের বিয়ে বাড়িতে লোকে 40টা রসগোল্লা খেয়ে নিয়েছে। মাঠে কাজ করে, তার লিন চেহারা, গায়ে অসুরের মতো শক্তি, মাঠে 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করছে। ডায়াবেটিসের ওদের জন্মে কারো নেই, আর ওরও ডায়াবেটিস হবে না, এত পরিশ্রম করেছে। 40টা রসগোল্লা গেলে কি যায় আসে? সারা বছর তো আর ওই 40টা রসগোল্লা পাচ্ছে না, গ্রামের লোক অত ধনী না যে 40টা রসগোল্লা কিনে কিনে খাবে। সে আপনি তাকে দেখে কলকাতায় এসে ফিরে গিয়ে 40টা রসগোল্লা খেয়ে নিলেন, চলবে না। সেটাকে অ্যাভয়েড করতে হবে, কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এবার হচ্ছে এক্সারসাইজ, সেই চিরাচরিত কথা। এক্সারসাইজ যদি আপনি বন্ধ করে দেন তাহলে আপনার সুগার বেড়ে যাবে। সেই আমাদের যে এক্সারসাইজ, যে সপ্তাহে 150 মিনিট আমাদের ওয়াক করা, সপ্তাহে অন্তত 5 দিন ওয়াক করতে হবে, অ্যাটলিস্ট 30 মিনিট করে। আরো সপ্তাহে 3 দিন 15 মিনিট করে রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করতে হবে। যে যেভাবে এক্সারসাইজ করতে পারেন, ওয়াকিং, জগিং, সাইক্লিং, সুইমিং, জাম্পিং, রানিং, যা পদ্ধতিতে, ডান্সিং, জুম্বা, পিলাটিস, যা পারবেন করবেন, কিন্তু এক্সারসাইজ আপনাকে করতে হবে। এক্সারসাইজ না করলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল হবে না। এক্সারসাইজ করলে তো সুগার কন্ট্রোল হয়, তার কারণ হচ্ছে এক্সারসাইজ করার সময় মাসেল সুগারটাকে অ্যাবজর্ব করে নেয় এনার্জির জন্য। 2 নম্বর, এক্সারসাইজ করলে ইনসুলিন ছাড়াও ওই গ্লুকোজটা পেশির মধ্যে ঢুকতে পারে। 3 নম্বর, এক্সারসাইজ করলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে, তার জন্য গ্লুকোজ ইউটিলাইজেশন ভালো হয়। 4 নম্বর, এই এক্সারসাইজ করলে আমাদের বডি ওয়েট লস হয়, তো তার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স কমে। সুতরাং এক্সারসাইজ করলে আমাদের সুগার কমবে, তার অনেকগুলো বৈজ্ঞানিক ভিত্তি আছে। আর সর্বোপরি 5 নম্বর, যেটা ভেরি ইম্পর্টেন্ট থিং, এক্সারসাইজ করলে আমাদের বডিতে কিছু এনজাইমসের অ্যাক্টিভেশন হয়, সেটার নাম হচ্ছে ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জিং এনজাইমস, বা চলতি কথায় অ্যান্টি অক্সিডেন্ট এনজাইমও বলে। সেগুলো আমাদের শরীর ভালো রাখে এবং ডায়াবেটিসের জন্য আমাদের জটিলতা অনেক কমিয়ে দেয়। সুতরাং এক্সারসাইজ করাটা ভালো। এক্সারসাইজ শিডিউলটা ঠিকঠাক মেনটেন করতে হবে। কোনোদিন সকালে করলেন, কোনোদিন সন্ধ্যেবেলা করলেন, কোনোদিন মাঝরাতে করলেন, কোনোদিন করলেন, এরকম করলে হবে না। একটা নির্দিষ্ট টাইমে করলে ভালো, তাতে মেডিসিন, খাবার এবং আপনার এক্সারসাইজ একটা সরল রেখায় থাকবে। নাহলে টেরে বেঁকে যাবে, গন্ডগোল হবে সুগার কন্ট্রোল হতে। প্লাস আপনিও মোটিভেটেড থাকবেন না। আপনাকে আপনার নাম্বার ঠিকঠাক জানতে হবে। আপনার নাম্বার মানে আপনার হাইট কত, ওজন কত, কোমরের সাইজ কত, সুগার লেভেল কত, ব্লাড প্রেশার কত, কোলেস্ট্রল কত, এই নাম্বারসগুলো আপনাকে জানতে হবে। তবেই তো বুঝবেন যে আপনার সুগারটা কতটা ভালো কন্ট্রোল আছে, সুগার থেকে অন্যান্য কমপ্লিকেশনস গুলো হচ্ছে কিনা। মাঝে মাঝে ব্লাড সুগার চেক করতে হবে বাড়িতে, গ্লুকোমিটার দিয়ে নিজেকে প্র্যাকটিস করতে হবে খরচ কমানোর জন্য। ল্যাবরেটরি থেকে টেস্ট করতে পারেন, ঝামেলা খরচ দুটোই বাড়বে। যদি এক্সারসাইজ করার আগে যদি দেখেন 90-এর নিচে সুগার আছে, তাহলে আপনাকে 15 থেকে 30 গ্রাম কার্বোহাইড্রেট খেতে হবে, বা 10 থেকে 20 গ্রাম গ্লুকোজ খেতে হবে। আবার যদি দেখেন 90 থেকে 140-এর মধ্যে আছে, 10 গ্রাম গ্লুকোজ খেলেই হবে। ফলে ডিপেন্ড করে আপনার সুগারের লেভেল কিরকম আছে। নাহলে তো এক্সারসাইজ করতে করতে সুগার লেভেল ফল করে যাবে, হাইপোগ্লাইসেমি হবে, মাথা ঘুরবে, বুক ধরপড় করবে, হাত পা কাঁপবে, ঘাম হবে, বেশি খিদে পাবে, এক্সারসাইজ করার মোটিভেশনটাই চলে যাবে। ফলে সেই জিনিসগুলো আপনাকে নিজেকে হ্যান্ডেল করে নিতে হবে। আর আমি বারবার আমার বিভিন্ন ভিডিওতে বলেছি যে ডিহাইড্রেশন হলে সুগার বেড়ে যায়। ডিহাইড্রেশন হলে আমাদের বডিতে জলটাকে ধরে রাখার জন্য পিটুইটারি গ্ল্যান্ডের পেছন থেকে এডিএইচ বা অ্যান্টিডায়ারেটিক হরমোন বলে একটা হরমোন বেরোয়, যেটা আরেকটা নাম ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন কিডনিকে অ্যাক্টিভেট করে শরীরের মধ্যে জল ধরে রাখতে সাহায্য করে। আমরা জানি জলের মধ্যে দিয়ে কিছুটা গ্লুকোজও বেরিয়ে যায় ইউরিন দিয়ে। তো যাদের ইউরিন কম হবে, জল ধরে রাখবে বডি বেশিতে ডিহাইড্রেশনে, তাহলে তো ইউরিন কম হলে গ্লুকোজটা বেরোতে পারবে না, সুগার লেভেল বেড়ে যাবে। আর যখন এক্সারসাইজ করবেন, সঙ্গে কিছু খাবার দাবার গ্লুকোজ টুকোজ রাখবেন, হাইপোগ্লাইসিমিয়া বা সিমটম দেখা দিলে খেয়ে নিতে পারবেন। আর এক্সারসাইজ করলে হাইপোগ্লাইসিমিয়া হলে বা আপনার এক্সারসাইজ করতে করতে সুগার লেভেল কম হলে আপনাকে সুগার মেডিসিনের ডোজ অ্যাডজাস্ট করতে হবে, ডাক্তারবাবুকে জানাতে হবে, ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট করতে হতে পারে। নাহলে তো বারবার হাইপোগ্লাইসেমিয়া হবে আর আপনার এক্সারসাইজ করতে ইচ্ছা করবে না। আর ওষুধের ব্যাপারে যদি ডাইরেক্টলি আসতে হয়, শুধু ওষুধ খেলে আপনার সুগার কন্ট্রোল হবে না, কন্ট্রোল হয়ে যাবে, আবার বেড়ে যাবে। কিন্তু আপনি যদি এক্সারসাইজ করা এবং তার সঙ্গে প্রপার ডায়েটের সঙ্গে ওষুধ খান, তাহলে অনেক দিন অব্দি সুগার আনকন্ট্রোল থাকবে, ডায়াবেটিসের জটিলতা অনেক কম হবে। ইনসুলিনকে প্রপারলি স্টোর করতে হবে। ইনসুলিন এমন জায়গায় স্টোর করেছেন, গরম জায়গায় বা খুব ঠান্ডা জায়গায় ইনসুলিন নষ্ট হয়ে গেছে, ইনসুলিন নিচ্ছেন, কাজ করছে না, সুগার আনকন্ট্রোল হয়ে যাবে। তো ইনসুলিন স্টোরেজ মেথডটা আপনাকে ভালো করে জেনে নিতে হবে। আর যখন হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে বা সুগার আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, আপনার ডাক্তারবাবুকে জানান যে আমার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে বা সুগার খুব সবসময় বেশি থাকছে, তাহলে ডোজটা সেভাবে উনি অ্যাডজাস্ট করে দেবেন। আপনি নিজে থেকে কিছু করতে যাবেন না, সেটাতে গোলমাল হতে পারে। ওষুধের ডোজ অন্তত নিজে থেকে অ্যাডজাস্ট করবেন না। আর নতুন করে মেডিসিন শুরু হলে একটু মাঝে মাঝে সুগার চেক করে দেখবেন সুগারটা খুব বেশি কমে যাচ্ছে না, বা খুব বেশি বেড়ে যাচ্ছে কিনা, বা অন্য কোনো সাইড
সাইড এফেক্ট হচ্ছে না বা অ্যালার্জি হচ্ছে কিনা, সেরকম হলে ডাক্তারবাবুকে জানাবেন। আর কখনো কোনো শরীর খারাপ হলে, আমরা শরীর খারাপ হলে জ্বর টর হয়েছে, পেট খারাপ হয়েছে, খাবার তো কম খাই, তাহলে ওষুধটাও সেভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো আমরা যেটা ভুল করি, জ্বর টর হলে আমরা সুগারের ওষুধটা বন্ধ করে দিই। যে কোনো স্ট্রেস বা ইলনেসে সুগার একটু বেশি লেভেলে থাকে, ফলে আপনি সেফলি ওষুধ খেতে পারেন। মাঝে মাঝে সুগারটা টেস্ট করে দেখতে হতে পারে, খাবারটা কম খেলে সুগারটা মোর ফ্রিকুয়েন্টলি টেস্ট করে দেখবেন যে সুগার ড্রপ করছে কিনা বা খুব বেড়ে যাচ্ছে কিনা। যদি খুব বেশি থাকে, যে আপনার জ্বর হয়েছে এবার সুগার লেভেল খুব বেড়ে গেল, তাহলে ডাক্তারবাবুকে জানান, তাহলে মেডিসিনের ডোজটা কয়েকদিন একটু বাড়িয়ে দিতে হতে পারে, বা অন্য কোনো উপায় আপনাকে সুগার কন্ট্রোল করার উপায় ডাক্তারবাবু বলে দেবেন। আর যদি শরীর টরীর খারাপ করে, আগে থেকে তার প্ল্যান করে রাখতে হবে যে শরীর খারাপ করলে গ্লুকোমিটার দিয়ে সুগার টেস্ট করবো। ডাক্তারবাবুকে জেনে নেবেন যে কি ধরনের শরীর খারাপ হলে কি ধরনের ওষুধ খেতে পারেন, ওটিসি ওষুধ কিন্তু খেতে পারেন কিনা, কোনো ওটিসি ওষুধ খেলে সুগার বেড়ে যাবে কিনা, স্টেরয়েড নিতে পারবেন কিনা, স্টেরয়েড নিলে কি ধরনের স্টেরয়েড নেবেন, কোন স্টেরয়েড অ্যাপ্রুভড, এই সবগুলো একটু মোটামুটি একটা আইডিয়া আপনাকে থাকতে হবে। নিজেও ডাক্তারবাবুকে জেনে নিতে পারেন। ডাক্তারবাবুর অত যদি সময় না থাকে, আপনাকে ইন্টারনেটে অনেক রিসার্চ পেপার আছে, অনেকগুলো ডেটা আছে, অনেক ইনফরমেশন আছে, আপনি সেখান থেকেও নিজে জেনে নিতে পারেন। আর যখন শরীর খারাপ হবে তখন খাবারটা যাতে ঠিক করে খান সেটা ইনশিওর করা, জলটা যাতে ঠিক পান করেন সেটা ইনশিওর করতে হবে আপনাকে। এক্সারসাইজ আপনি নাও করতে যেতে পারেন, যখন শরীর খারাপ হয়েছে কঠিন এক্সারসাইজ আপনি বাদ দিলেন, কিন্তু আপনার সুগারের ওষুধটা আপনাকে ঠিকঠাক খেতে হবে, এটা ইম্পর্টেন্ট। আর অ্যালকোহল খেলে হাইপোগ্লাইসেমিয়া হয়। যখন আমাদের অ্যালকোহল আমাদের লিভার প্রসেস করে, লিভার থেকে গ্লুকোজ আর ব্লাডে আসে না কিন্তু, ফলে গ্লুকোজ সোর্স কমে যায়, মানে একটা সোর্স বাদ হয়ে গেল, লিভার থেকে তো গ্লুকোজ আর ব্লাডে আসতে পারছে না, তো সুগার ফল করার সম্ভাবনা থাকে। শুধু অ্যালকোহলটা অ্যাভয়েড করতে হবে আপনাকে। অ্যালকোহল খেলেও সারাদিনে পুরুষ মানুষদের জন্য একটা ড্রিঙ্ক এবং মহিলাদের জন্য হাফ ড্রিঙ্ক আমি বলি, যদিও আইডিয়ালি পুরুষদের জন্য দুটো ড্রিঙ্ক আর মহিলাদের জন্য একটা ড্রিঙ্ক বলে। একটা ড্রিঙ্ক হচ্ছে 12 আউন্স বিয়ারের সমতুল্য, 5 আউন্স ওয়াইনের সমতুল্য, আর 1.5 আউন্স ডিস্টিল স্পিরিট তার সমতুল্য। ফলে আপনি এবার বুঝে নিন কি করবেন। আর আপনি যে ড্রিঙ্ক খাচ্ছেন তার মধ্যে সুগার মেশানো, সুগার সিরাপ মেশানো আছে কিনা দেখতে হবে, সেগুলো থাকলে অ্যাভয়েড করতে হবে। আর ডায়েট সোডা পাওয়া যায়, ক্লাব সোডা পাওয়া যায়, ডায়েট টনিক পাওয়া যায়, স্পিরিটস পাওয়া যায়, সেইগুলোতে সুগার থাকে না, সেগুলো খেতে পারবেন। বা বাড়িতে জলজিরা লেবু দিয়ে শরবত খেতে পারেন, আমরা যেটা বাড়িতে বানিয়ে খাই সেগুলোও খেতে পারেন আপনার যদি ইচ্ছা করে, কোনো যদি ড্রিঙ্ক খেতে ইচ্ছে করে ডায়াবেটিস থাকলে। আর কতটা ক্যালোরি খাবেন, কি ডায়েট খাবেন, আপনার বডির জন্য কতটা ক্যালোরি লাগবে, কতটা এক্সারসাইজ করছেন, কতটা ওষুধ খাচ্ছেন, তার পার্সপেক্টিভে কতটা ক্যালোরি খাবেন, সেই একজন ডাক্তার আপনাকে বলতে পারবে না। তার জন্য একজন রেজিস্টার্ড ডায়েটিশিয়ানকে দেখাতে হবে, একদম হিসেব নিকেশ করে কতটা প্রোটিন, কতটা কার্বোহাইড্রেট, কতটা ফ্যাট, কি খাবার, কতটা বাদাম, কতটা ফল, কতটা জল, একজন ডায়েটিশিয়ান হিসেব করে দিয়ে দেবে। ওইটা ফলো করলে ভালো হয়, ওটা একজন ডাক্তারবাবু আপনাকে প্রপারলি গাইড করতে পারবে না। আর রাত্রে যদি শুতে যাওয়ার আগে 100 থেকে 140-এর মধ্যে ব্লাড সুগার থাকে, তাহলে একটু কিছু স্ন্যাক বা কিছু স্ন্যাকিং একটু করে নিতে পারেন রাত্রে, যাতে সুগার ফল না করে, সে অল্প কিছু খেয়ে নিলেন। আর পিরিয়ড মেনোপজের সময় মহিলাদের ওই হরমোনের ইমব্যালেন্স হয়, তো তাদের সুগারটা কিছুটা ওঠানামা করে, তো কয়েকটা সাইকেল গেলেই বোঝা যায় যে কিরকম সুগারটা রেঞ্জে থাকছে বা কতটা ওঠানামা করছে। অ্যাকর্ডিংলি সেইভাবে আপনি যদি আপনার ডাক্তারবাবুর কাছে বলেন যে এই সময় আমার সুগার এরকম ছিল, ডাক্তারবাবু ওষুধের ডোজ, ডায়েট প্ল্যান, এগুলো মোটামুটি একটা গাইডলাইন আপনাকে করে দেবেন, সেটা আপনাদের সুবিধা হবে। আর যদি আনকন্ট্রোল ডায়াবেটিস হয়, তাহলে আপনার ওষুধে যেমন অ্যাডজাস্ট করতে হবে, আপনার এক্সারসাইজে অ্যাডজাস্ট করতে হবে, মিল প্ল্যানও সেরকম অ্যাডজাস্ট করতে হবে। এক্সারসাইজ এবং ওষুধটা ডাক্তারবাবু বলে দেবে আপনাকে, মিল প্ল্যানটা একজন রেজিস্টার্ড ডায়েটিশিয়ানকে দেখিয়ে ডায়েট চার্ট বানিয়ে নিলে ভালো। যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে তাদের অনেক ডায়েট ভালো হলে ডায়াবেটিসটা অনেক ভালোভাবে কন্ট্রোল হয়, এটা আমরা দেখেছি। আর যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস খান বা গর্ভ নিরোধক বড়ি খান, তাদের একটু ব্লাড সুগার বেশি থাকতে পারে, কারণ ওরাল কন্ট্রাসেপটিভ পিলস গুলো তো হরমোনাল পিল, এগুলো একটু সুগার লেভেল বাড়িয়ে দেয়। সুতরাং সেই মতো আপনার ট্রিটমেন্ট প্ল্যানটা অ্যাডজাস্ট করতে হবে। আপনার ডাক্তারবাবুকে জানাবেন যে আপনি ওসিপি খাচ্ছেন। আর স্ট্রেস হলে আমাদের স্ট্রেস হরমোন শরীরে বেড়ে যায়, আমাদের ব্লাড সুগার বেড়ে যায়, আমরা তো জানি। স্ট্রেস কম করার জন্য আমাদের যোগা, মেডিটেশন, মাইন্ডফুল এক্সারসাইজ, মাইন্ডফুল মেডিটেশন, এগুলো করতে হতে পারে। রিল্যাক্সেশন টেকনিক্স গুলো অ্যাডাপ্ট করতে পারে। যাদের খুব ডিপ্রেশন বা অ্যাংজাইটি আছে, তারা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টেরও পরামর্শ নিতে পারেন। তো এইভাবে আমাদের লাইফস্টাইল, আমাদের দৈনন্দিন জীবনযাত্রা আমাদের ব্লাড সুগারকে অ্যাফেক্ট করতে পারে। তো সেই ব্যাপারে আজকে আমরা জানলাম, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি, আমাদের ডায়েট, আমাদের এক্সারসাইজ, আমাদের জীবনশৈলী, আমাদের হরমোনাল চেঞ্জ, স্ট্রেস, মহিলাদের মেনোপজ, এমনি পিরিয়ডস, এই সব কিছু নিয়ে। তো মোটামুটি আপনাদের একটা ধারণা হলো, এই মতো আপনারা আপনাদের ডায়াবেটিস ট্রিটমেন্ট প্ল্যান ঠিক করতে পারেন। নমস্কার।